আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মোট তিনটা বিষয় আমরা দেখাতে চেয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, জিও রেফারেন্সিং এবং ম্যাপ ডিজিটাইজিং। তবে যে কোঅর্ডিনেট কি জন্য করি বা এটা করার উদ্যোগ, তো এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জিআইএস এ সাধারণত জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করে থাকি। তো এই ক্ষেত্রে তার মানে প্রকৃত যে চেহারা বা প্রকৃত যে এই পৃথিবীর কোনো স্থান নিয়ে, কোনো ম্যাপ নিয়ে বা কোনো একটা এলিমেন্ট নিয়ে আলোচনা করতে যাব, আমাদেরকে এটাকে 2D অর্থাৎ বস্তুতে রূপান্তর করে নিতে হবে। একটা 3D ডাইমেনশনের কোনো ম্যাপকে 2D ডাইমেনশনে পরিবর্তন করে নেয়ার যে প্রক্রিয়া, সেটাকে মূলত কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করা বা প্রজেকশন করা বলা হয়ে থাকে। এখানে যে 3D শেপটা আছে, এটাকে আমাদের জিআইএস এ অ্যানালাইসিস করার ক্ষেত্রে 2D শেপে কল্পনা করতে হবে। এখানে প্রজেকশনের জন্য অনেকগুলো মেথড পাওয়া যায় বা অনেকগুলো সিস্টেম আছে। আমরা ইন ডেপথে যাওয়ার চেষ্টা করছি না, আমরা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জিআইএস এ আসি। এখানে আমরা বাংলাদেশের যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এটা মূলত ইউনিভার্সাল কোঅর্ডিনেটে আছে, অর্থাৎ আমাদের এই 3D শেপে আছে। এখন এই 3D শেপ থেকে আমরা এই ম্যাপটাকে এই 2D শেপে নিয়ে আসবো, অর্থাৎ বাংলাদেশের এখানে যে অবস্থানটা 2D হিসেবে আমরা এই অবস্থায় নিয়ে আসবো। আচ্ছা, এর আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা কিভাবে আমরা বুঝলাম যে এটা হচ্ছে 3D শেপে আছে। সেক্ষেত্রে আমরা যদি ফাইলের প্রপার্টিস থেকে এক্সটেন্ড এই মেনুতে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা সংখ্যার পরে ডট আছে। মূলত এটা হচ্ছে ডিগ্রিতে আছে। আমরা যদি শেপ ফাইল লিখি তাহলে আরো এটা পরিষ্কার বুঝতে পারবো। এই যে এখানে মূলত ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে এই আমাদের এই ম্যাপ বা আমাদের এই ডেটাটাকে। এখন আমাদের কাজ হবে হচ্ছে এই ডিগ্রি থেকে এটাকে মিটারে কনভার্ট করা। আর অনেক সময় অনেক ফাইলে আমরা এই ডিডি বা এই ডিগ্রি লেখাটা নাও দেখতে পারি। অনেক সময় এই ফাইলটা কিছুটা এমন হতে পারে যে এগুলো সাধারণত রাষ্ট্রের ফাইলের ক্ষেত্রে বেশি বোঝা যায় বা রাষ্ট্রের ফাইলের ক্ষেত্রে বেশি দেখা যায়। সেটা হচ্ছে এমন। তো বোঝার সুবিধার্থে, এটা কোনো বইয়ের কোনো কথা না, এটা আমরা বোঝার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করবো এইভাবে যে যদি দুই সংখ্যার পরে দশমিক থাকে তাহলে এটা ডিগ্রি। যদি দুই সংখ্যার পরে দশমিক থাকে তাহলে সেটা ডিগ্রিতে আছে। যদি পাঁচ ছয়টা সংখ্যার পরে দশমিক, অর্থাৎ দুইটা এমন পাঁচ ছয়টা সংখ্যার পরে যদি দশমিক থাকে, তবে সেটাকে আমরা মিটার বলে, মানে মিটার বলে হিসাব করব। তো এই 3D ডাইমেনশন থেকে 2D ডাইমেনশনে বা ম্যাপকে যদি আমরা প্রজেকশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের দুইটা টুলসের প্রয়োজন পড়বে। আমরা টুলস দুটো দেখার চেষ্টা করি। আমরা যদি এই টুল আর্ট টুল বক্স থেকে ডাটা ম্যানেজমেন্ট টুল এর আন্ডারে আছে প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন টুলস, এর মধ্যে আছে হচ্ছে এই যে প্রজেকশন। মূলত এই প্রজেকশন টুলস এর মধ্যে আছে প্রজেক্ট করার জন্য যা কিছু আমাদের টুলস প্রয়োজন সেইগুলা। তো এখানে আমাদের সবগুলো টুলস এর প্রয়োজন হবে না, আমাদের এখানে কয়েকটা দুই তিনটা টুলস এর সাধারণত ব্যবহার শিখলে আমরা প্রাথমিকভাবে জিআইএস সকল কাজ করতে পারবো। তো প্রজেকশন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে ডিফাইন প্রজেকশন এই টুলটা।
অনেক সময় হয় কি আমাদের এই ম্যাপে আমরা ডিগ্রি বা আমাদের এই ম্যাপে পজিশনটা কিছুটা ডিক্লেয়ার করা আছে, অনেক সময় এমন হতে পারে যে আমাদের যে ফাইলটা নিয়ে কাজ করছি তাতে কোনো রকম ডিগ্রি বা কোনো রকম পজিশন উল্লেখ করা নেই। তো তাদেরকে সেই সব ফাইলকে মূলত প্রথমে আমাদের এই ডিফাইন পজিশন দিয়ে তার ইউনিভার্সাল যে কোঅর্ডিনেট সেটাতে আমাদের ডিক্লেয়ার করে দিতে হয়। তা আমি ফার্স্টে এটাকে এখানে ইনপুট করলাম, বা আপনারা চাইলে যে এখান থেকে ড্রপ ডাউন থেকেও এটা ইয়ে করতে পারেন। তো ইউনিভার্সাল পজিশন সিস্টেমটা হচ্ছে WGS 1984। WGS 1984 এটা মূলত আমাদের এই যে 3D শেপের বা 3D ডাইমেনশনের ম্যাপ প্রজেকশন। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করলাম, দেন ওকে, দেন ওকে। কিছুক্ষণ ওয়েট করলে এই যে এখানে লক চিহ্নটা উঠে যাবে, তখন আমরা বুঝবো যে এটা প্রজেক্ট হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফাইন পজিশন, এই যে টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন দিয়ে দিয়েছে, তার মানে আমার এটা হচ্ছে পজিশন ডিফাইন করা হয়ে গেছে। এখন আসেন, সিমিলারলি আমরা এখানে যে রাস্টার ফাইলটা আছে, এই যে রাস্টার ফাইল, এটা হচ্ছে বাংলাদেশের এলিভেশন ম্যাপ, যেটাকে আমরা ডিএম ম্যাপ বলে থাকি। এটা হচ্ছে সেই রাস্টার ফাইল। আমরা রাস্টার ফাইলটাকে সেম ক্যাটাগরিতে ডিফাইন প্রজেকশন করে নেব। ওকে, এখানে এই যে WGS 1984 সিলেক্ট করা আছে, ওকে, এটাও আমাদের হয়ে গেছে। এখন আসেন, আমরা যখন ডিফাইন পজিশন টুলটা ব্যবহার করা শেষ হবে বা আমাদের এই কোঅর্ডিনেটটা ডিফাইন করা হয়ে যাবে, নেক্সট ধাপে আমাদের এটাকে প্রজেক্ট করতে হবে। তো প্রজেক্ট করার ক্ষেত্রে আমাদের আগে খেয়াল করতে হবে আমরা কোন ধরনের ডেটা ফাইলকে প্রজেক্ট করছি। এটা কি ভেক্টর ফাইল নাকি এটা হচ্ছে রাস্টার ফাইল? আমাদেরকে আগে এটা খেয়াল করতে হবে। যদি ভেক্টর ফাইল হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রজেক্ট এই টুলটা। যদি রাস্টার ফাইল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রজেক্ট রাস্টার এই টুলটা। আচ্ছা, আমরা ফার্স্টে ভেক্টর ফাইলকে প্রজেক্ট করি, সেটাকে নিয়ে আসলাম, দেন আউটপুট আমাদের ডিফল্ট যে ডেটাবেজ আছে সেখানে যাচ্ছে। যাই হোক, এই যে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, এখানে এসে আমি সিলেক্ট করে দেবো আমার এটা কোন কোঅর্ডিনেটে প্রজেক্ট হবে। বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত দুইটা কোঅর্ডিনেট ব্যবহার করা হয়। তার মানে এটা বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড বা যেটাই বলেন না কেন, আমি সাধারণত দুইটা ব্যবহার করি। একটা হচ্ছে ইউটিএম জোন 45N, আর একটা হচ্ছে ইউটিএম জোন 46N। সাধারণত আমরা 45 দিয়ে সকল কাজ করে থাকি, এটা আমার যেহেতু ফেভারিট লিস্টে আছে। যাই হোক, এখানে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এখানে যাব। এখান থেকে নিচে যাওয়ার পরে ইউটিএম, ইউটিএম থেকে নিচে এসে WGS 1984 নর্দার্ন হেমিস্ফায়ার সিরিয়ালটা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের কাজ করার সুবিধা হবে। এখান থেকে আস্তে 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 নিচে আমরা পাবো ইউটিএম জোন 45N এবং ইউটিএম জোন 46N। তা আমরা এখান থেকে 45N এটা সিলেক্ট করবো। কাজের সুবিধার্থে আপনারা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যাড টু ফেভারিট করতে পারেন। আমার যেহেতু ফেভারিট সিলেক্ট করা আছে যার জন্য এটা হাইড আছে। আপনারা এখানে ক্লিক করে এটা ফেভারিট হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা আপনারা খুব সহজেই এই ফেভারিট এই ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। এই যে আমারটা এখন এই যে এখানে আছে। আমরা 45N টা সিলেক্ট করবো, দেন ওকে। এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে আমাদের এটা এখন হচ্ছে প্রজেক্ট হয়ে গেছে, যে প্রজেক্টে গ্রিন টিক দিয়ে দিছে। এখন যদি আমরা এটা প্রপার্টিসে গিয়ে এটা কোঅর্ডিনেট চেক করি, তাহলে আমরা দেখতে পাবো সোর্স, এই যে এটা হচ্ছে মিটারে কনভার্ট হয়ে গেছে। যদি মিটার লেখা না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই পুরোনো টেকনিক ব্যবহার করব। এখানে কয়েকটা সংখ্যার পরে এই যে দশমিকটা আছে আমরা সেটা খেয়াল করব। যদি 2 সংখ্যার পরে থাকতো তাহলে সেটা ডিগ্রিতে, যদি এরকম 5-6টা সংখ্যার পরে আসে সেই ক্ষেত্রে এটা প্রজেক্ট হয়ে গেছে। সিমিলারলি ভাবে আমরা এবার হচ্ছে রাস্টার ফাইল প্রজেক্ট করব। আচ্ছা, ভেক্টর ফাইল প্রজেক্ট করতে আমরা প্রজেক্ট টুল ব্যবহার করছি, কিন্তু রাস্টার ফাইল প্রজেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে প্রজেক্ট রাস্টার ব্যবহার করতে হবে।
কার্যপ্রণালী যদিও সব একই, তার মানে একই রকম থাকবে, বাট আমাদেরকে দুটা আলাদা টুল ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখানে রাস্টার ফাইলটা ইম্পোর্ট করি। এই সিমিলারলি এটা ডিফল্টে যাচ্ছে। আমি এখানে আবার কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করবো, 45N। ওকে, এখানে এটা কিছুক্ষণ সময় নিচ্ছে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে প্রজেক্ট হয়ে গেছে। এদের নতুন আরেকটা ফাইল, যে পুরাতন ফাইলটা এটা ছিল, নতুন আরেকটা ফাইল তৈরি হয়েছে। এই জায়গায় একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা যদি আমরা প্রপার্টিসে যাই, সেই ক্ষেত্রে এক্সটেন্ড, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি 5-6টা সংখ্যার পরে ডট বা ফুল স্টপটা আসছে। এর থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রজেক্ট হয়ে গেছে। এখন এটা মিটারে কনভার্ট হয়ে গেছে, ডিগ্রি থেকে মিটারে কনভার্ট হয়ে গেছে। যদি ডিগ্রিতে থাকতো তাহলে এটা হচ্ছে এমন দশমিকে থাকতো, যেহেতু এটা এখন মিটারে সেহেতু এটা 5-6টা সংখ্যা পরে আসছে। আচ্ছা, এটা মূলত ছিল আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ বা প্রজেকশন চেঞ্জ করা। এটা, এই প্রজেকশন সিস্টেমটা জিআইএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এটা বোঝাটা খুবই জরুরি। আমরা যদি কোনো কাজ করতে যাই, অনেক সময় আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি এলোমেলো থাকে, সেই ক্ষেত্রে অনেক সমস্যা হবে। আপনাদের ফাইলের অ্যাকুরেট ভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন না, বা দুইটা ম্যাপ দেখা যাচ্ছে যে এই ম্যাপটা এখানে আসছে, আরেকটা ম্যাপ এখানে চলে আসছে, এমন উল্টাপাল্টা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখা খুব জরুরি যে আমাদের এটা এখানে কোন কোঅর্ডিনেট আছে, এবং আমাদের এটা কোঅর্ডিনেটটা আমাদের চাহিদা অনুযায়ী আমরা চেঞ্জ করে নিছি কিনা, আমাদের এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব, জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা হচ্ছে ভিউ থেকে ডাটা ফ্রেমে যাব, এবং সেখান থেকে আমাদের কোঅর্ডিনেটটা এই WGS 1984 এটা সিলেক্ট করে নেব। ওকে, আমরা যদি ফাইল যাই, আচ্ছা আমি এখানে আমাদের ফাইলটা অ্যাড করে নিই। আমার এখান থেকে ম্যাটেরিয়ালস, ওকে। আচ্ছা, এখানে দেখেন আমার এই ফাইলটা, এটা একটা জেপিজি ফাইল। আমাদের এটা হচ্ছে ঈশ্বরদী উপজেলার জেপিজি ফাইল, এটা এলজিডি থেকে নেওয়া। আমরা যদি এই ফাইলের কোঅর্ডিনেটটা চেক করতে যাই, তাহলে দেখেন এখানে কোন রকম কোনো কোঅর্ডিনেট সিস্টেম নাই। আরেকটা কোঅর্ডিনেট চেক করার উপায় হচ্ছে সোর্স। এখানে আসার পরে এই যে রাস্টার ইনফরমেশন, আমরা এখানে রাস্টার ইনফরমেশন সম্পর্কে দেখতে পাবো। এক্সটেন্ড, স্পেশাল রেফারেন্স, এখানে আনডিফাইন্ড, এখানে স্পেশাল রেফারেন্স আনডিফাইন্ড আছে, অর্থাৎ এর কোনো স্পেশাল রেফারেন্স নাই, এর ব্যাকগ্রাউন্ডে কোঅর্ডিনেটের কোনো ডেটা দেয়া নাই। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? এখন দেখা যাচ্ছে যে এই ম্যাপ থেকে আমাদের কোনো একটা এলিমেন্ট নেওয়ার প্রয়োজন আছে, বা কোনো একটা ডেটা আমাদের ব্যবহার করতে হবে। জেপিজি থেকে তো আমরা সেই ডেটাগুলো নিতে পারবো না। তো এইটাকে আগে আমাদের হচ্ছে জিও রেফারেন্সিং করতে হবে। অর্থাৎ পৃথিবীর যে গ্লোব আমরা দেখছি, এই গ্লোবের ঠিক কোন পজিশনে এই ম্যাপটা আছে, বা এটার লোকেশনটা পৃথিবীর গ্লোবের কোন লোকেশনে, আমাদেরকে সেটা আগে ডিফাইন করে দিতে হবে। এটা যদি আরো ভালোভাবে বলতে যাই, তাহলে এটার লোকেশন হবে এই যে বাংলাদেশের মাঝখানে ছোট্ট একটা জায়গা, কিন্তু এখন এ সেই জায়গায় নাই। তো তাকে তার অরিজিনাল জায়গায় পাঠানোর জন্য যে মেথড, সেটাই হচ্ছে জিও রেফারেন্সিং। এখানে আমরা এই জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমাদেরকে একটা বেজ ম্যাপ ব্যবহার করতে হবে, যেটা আমাদেরকে বুঝতে সহায়তা করবে যে এটা কোন পজিশনে ছিল বা কোথায় এর অবস্থান। তো সেক্ষেত্রে আমরা একটা বেজ ম্যাপ ব্যবহার করি। বেজ ম্যাপটা আপনারা আপনাদের ডেটা টাইপ বা আপনাদের কাজের সুবিধার্থে এখানে অনেক রকম আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যেটাতে আপনাদের সুবিধা হবে বা যেটা আপনাদের প্রয়োজন হবে, সেটা আপনারা ব্যবহার করবেন। আমার এই এলজিডি এর এই ম্যাপে
মোটামুটি রোড লাইনটা অ্যাকুরেট ভাবে আছে, অন্যান্য ডেটাগুলো একটু এলোমেলো থাকতে পারে, তবে রোড লাইনটা অ্যাকুরেট ভাবে আছে। এই জন্য আমি গুগলের স্ট্রিট ম্যাপটা এটা ব্যবহার করছি। এটা লোড দিই। এটা লোড হতে একটু কিছুক্ষণ সময় নিবে। একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর ম্যাপটা আমার ঈশ্বরদী উপজেলার ম্যাপের থেকে অনেক ছোট হয়ে গেছে। মূলত এটাতে কোনো কোঅর্ডিনেট ডিফাইন করা নাই। এর যে সেল সাইজ কত হবে, এটা কোথায় কতটুকু উত্তর দিকে থাকবে, কতটুকু দক্ষিণ দিকে থাকবে, এটার কোনো এখানে ডেটা দেয়া নাই। কিন্তু এই ম্যাপে যদি ভালোভাবে খেয়াল করা যায়, তাহলে কিছুক্ষণ এটা হাইড করি, তাহলে আমরা এখানে এক্স অক্ষ বরাবর এর অবস্থানটা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অবস্থান, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অবস্থান, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এই দুটা ডেটা এখানে লিখে দেয়া আছে। আমাদের কাজ থাকবে এই ডেটা অনুযায়ী, অর্থাৎ এই ডেটা এবং এই পজিশন এবং এই পজিশনের ক্রস সেকশনকে তার অ্যাকুরেট পজিশনে বসায় দেওয়া। তো আমরা সেটা যেভাবে করবো, এই যে বেজ ম্যাপ, কাজের সুবিধার্থে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ব্যবহার করব, যেটাতে আমি হচ্ছে এই দুইটা পজিশনের ক্রস সেকশনটা বের করতে পারবো। আপনারা চাইলে ফটোশপ দিয়ে এই এখানে মার্জিন টাইনও, তার মানে লাইনটা ব্যবহার করতে পারেন, বা যে যেভাবে সুবিধা হয়। দেখা যাচ্ছে যে এই পাশের এই অক্ষ আর এই পাশে এই অক্ষ দুটো যোগ করে দিয়ে তারপরে এই পাশ থেকে এই পাশের লাইন টানলে এখানে একটা ক্রস সেকশন চলে আসবে। আপনারা সেটা পয়েন্ট আউট করেও করতে পারেন, তবে এখানে আমাদের কাজের সুবিধার্থে আমরা এটা ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমি যেটা রেক্টেঙ্গেল নিচ্ছি এর মধ্যে এই যে ফিল কালারটা আছে, আমি ফিল কালারটা উঠাই দিব যাতে আমার কাজ করতে সুবিধা হয়। সরি, ফিল কালারটা নো কালার। ওকে, এবার আমার এখানে দেখতে সুবিধা হবে। এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে জিও প্রসেসিং টুল। জিও প্রসেসিং টুলটা আমরা পাবো হচ্ছে কাস্টমাইজের টুলবার, এখানে আসলে পরে আমরা পাবো জিও রেফারেন্সিং টুল। এই টুলটা অন করে আমাদের এখানে এই যে এই টুলটা পাবো। জিও রেফারেন্সিং টুল থেকে আমরা এই যে এখানে যেটা এক পয়েন্ট, এক কন্ট্রোল পয়েন্ট, এই টুলটা ব্যবহার করব। সাধারণত এখানে আমরা একটা দুইটা ক্রস সেকশনের এক্স চিহ্ন দেখতে পাচ্ছি, মূলত এটাতে আমরা ডিফাইন করে দিব। এই টুলটা সিলেক্ট করার পরে যেই পজিশনের লোকেশন আমি বসাবো সেখানে একটা লেফট বাটন, দেন কার্সর না সরায় সরায় রাইট বাটন ক্লিক করব। ক্লিক করা হয়ে গেছে, এই যে এখানে আমার অপশন চলে আসছে ইনপুট এক্স ওয়াই ভ্যালু। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, তবে এটা ব্যবহার করলে কাজটা অনেকটা সহজ হবে। এক্স ওয়াই, আচ্ছা, এক্স ভ্যালু মান কত আমাদের? 89, 89.00। ওয়াই এর ভ্যালু হচ্ছে 24, 4.08। ওকে, দেখেন ম্যাপটা কিছুটা মুভ করছে। মূলত এই পজিশনের যে তার মানে রিয়েল লোকেশন যেটা আমি যেটার যেখানে হচ্ছে ভ্যালুটা বসালাম, এই জেপিজি ফাইলের এই লোকেশনের রিয়েল কোঅর্ডিনেট যেখানে, এটা মূলত ওখানে মুভ করে গেছে। আচ্ছা, আমি এবার হচ্ছে এই যে সিলেক্ট টুল ব্যবহার করে এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমি আর একটা কোঅর্ডিনেট বসাবো। সেম ওয়েতে একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে দুটা ক্রস সেকশন অ্যাড করে দিব। এটা যে একদম অ্যাকুরেট হতে হবে বর্তমানে তা না, মূলত আমার এটাকে তার পজিশনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি আমি। এখানে দু একদিকে এলোমেলো হলেও সমস্যা নাই, পরবর্তীতে আমরা আবার ওটা অ্যাডজাস্ট করবো। আচ্ছা, তো আবার অ্যাড কন্ট্রোল পয়েন্ট, লেফট বাটন, দেন আবার রাইট বাটন, অ্যাড এক্স ওয়াই ভ্যালু। এক্স ওয়াই ভ্যালু হচ্ছে 89.10, 9.10। ওয়াই ভ্যালু হচ্ছে 24.06। ওকে, দেখেন আমার ম্যাপটা এখানে অ্যাকচুয়ালি নাই হয়ে গেছে আর কি।
ইনভিজিবল হয়ে গেছে। মূলত ম্যাপটা খুবই ছোট্ট একটা এরিয়া, যা ওয়ার্ল্ড ম্যাপের তুলনায় অনেক ছোট, যার কারণে ওটা আমরা এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আগে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি। এখন আমাদের এই ম্যাপের কাছে যাইতে হলে অনেকটা জুম করা বা হেজিটিং ফিল করতে হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে ম্যাপের উপরে এই দেখেন লেয়ারের টেবিল অফ কন্টেন্ট এসে এটার উপরে রাইট বাটন ক্লিক করে জুম টু লেয়ার দিব। জুম টু লেয়ার দেওয়ার পরে মোটামুটি এটা আমার সামনে যেমন ভিজুয়াল হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আমরা রিভারটা দেখতে পাচ্ছি, রিভারটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, পুরোপুরি অ্যাডজাস্ট হয় নাই, অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু এই ইমেজের কালারের কারণে আমি ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পাচ্ছি না, তাই আমরা এর অপাসিটিটা কিছুটা কমাই দিই। এর জন্য হচ্ছে ইমেজ, অর্থাৎ আমার যেটা এলজিডি ম্যাপ বা এলজিডি ইমেজ ছিল সেটার প্রপার্টিস, প্রপার্টিস থেকে ডিসপ্লে, এই যেখানে ট্রান্সপারেন্সি, এটা অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো আমি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন ম্যাপের কোয়ালিটি, বা আপনাদের যতটুকু প্রয়োজন হয়। আমি এই ক্ষেত্রে 60% করে দিচ্ছি, তাই ওকে। এই যে আমি এবার কিছুটা ম্যাপের মধ্যে থেকে বেজ ম্যাপটা দেখতে পাচ্ছি, আমি উপরে ম্যাপও দেখতে পাচ্ছি, নিচে বেজ ম্যাপটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন মূলত আমরা চেষ্টা করবো অ্যাকুরেটলি ভাবে আমাদের ম্যাপের পজিশন বেজ ম্যাপ অনুসারে বসানোর জন্য। যেহেতু এটা আমার পরিচিত ম্যাপ বা এই এরিয়াটা আমার পরিচিত, তাই আমি এখানে সরাসরি বসানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা তো প্রথমে ম্যাপের কোঅর্ডিনেট যেটা লেখা ছিল সেই অনুযায়ী বসিয়েছি, কিন্তু ওটা দেখা যাচ্ছে যে অ্যাকুরেট ভাবে হয়নি এখনো। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপের যে কোনো একটা শার্প পয়েন্ট সিলেক্ট করতে হবে, সেটা বেস ম্যাপ এবং আমাদের ম্যাপ দুটাতে সেম থাকতে হবে, বা দুটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এমন একটা শার্প পজিশন আমাদের তারপরে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এই পজিশনটাকে সিলেক্ট করছি। এখানকার এই পজিশনটা আমাদের এই ম্যাপও বেস ম্যাপও আছে, প্লাস আমাদের যে এলজিডি ম্যাপ সেটাতেও আছে। এই পজিশনটা হচ্ছে যে এখানে, এটা যদিও অনেকটা দূরে অবস্থান করছে, তবে আমাদের এটা সিলেক্ট করতে হবে। মানে আমার কাজের সুবিধাটা আমি এটা সিলেক্ট করছি, আপনারা যে ম্যাপ ব্যবহার করবেন, যে বেস ম্যাপ ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে এটা সিলেক্ট করবেন, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এর উপরে কাজ করবে। আচ্ছা, আবারও আমরা এই অ্যাড কন্ট্রোল পয়েন্ট এই টুলটাই ব্যবহার করব। এর আগে আমরা এই টুলে ভ্যালু বসাইছি, কিন্তু এখন আমরা ভ্যালু বসাবো না, এই টুলে পজিশন ডিফাইন করে দিব। অর্থাৎ ফার্স্টে আমাদের যে এলজিইডি ম্যাপ যেটাকে আমরা ডিজিটাইজ করব, সেটা নির্দিষ্ট শার্প পয়েন্টে ক্লিক করব। এরপর বেস ম্যাপের যেই পজিশনে এই পয়েন্টটা যাবে আমরা সেখানে যাই এটাকে ক্লিক করব। অর্থাৎ যে ম্যাপকে ডিজিটাইজ করব তাকে প্রথমে ক্লিক করব, দেন ওই পয়েন্টটা বেস ম্যাপের যে পজিশনে যাবে সেখানে ক্লিক করব। এই যে আমার এটা হচ্ছে এলজিডি ম্যাপ, এটাকে নিয়ে গিয়ে আমি বেস ম্যাপের এই লোকেশনে বসাবো। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা, এখন যদি আমাদের ম্যাপটা দেখতে একটু তেরা বেঁকা হয়ে গেছে, তবে এটা সমস্যা না। আমরা যে কয়টা পয়েন্ট নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে লিঙ্ক টেবিলে দেখা যাবে। তো আমাদের 3 নাম্বার পয়েন্টটা মূলত 1 অথবা 2 এর সাথে বেশি কলিশন করছে। তো আমরা আগে 2 নাম্বারটাকে পূর্বে যেটা নেওয়া ছিল, 3 নাম্বার এটা হচ্ছে লাস্ট নিচ্ছি, তার আগেরটা আমরা ডিলেট করে দিব। এই যে এখানে হচ্ছে ডিলেট। এবার অনেকটা আমাদের ম্যাপ সোজা হয়ে গেছে। এটাকে আমি কাটি দিয়ে আবার, এটা তো আমাদের একটা পয়েন্ট নেওয়া হলো। এবার আমাদের থাকবে হচ্ছে আর একটা পয়েন্ট নেওয়া। এবার আমরা হচ্ছে এই পয়েন্টটাকে টার্গেট করব। এই পয়েন্টটা মূলত বেস ম্যাপের এই পয়েন্ট, যদিও দেখতে একটু অন্যরকম লাগছে, বাট এটা আমাদের পরিচিত ম্যাপ, তো যার কারণে আমি আপনাদের এটা ইনশোর করছি। তো যাই হোক, এটা হচ্ছে সেই পজিশন, অর্থাৎ এই পজিশনটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এই পজিশন। তো এই ক্ষেত্রে আমি আবার ডিজিটাইজ করছি যে এই ম্যাপকে, সেই ম্যাপে প্রথমে ক্লিক করব, দেন আমার অ্যাকচুয়াল পয়েন্টে, বেস ম্যাপের অ্যাকচুয়াল পয়েন্টে ক্লিক করব।
এই যে ম্যাপটা আবার যদি বাঁকাতারা হয়ে গেছে, তো আমি আবার পূর্বেরটা অর্থাৎ 1 নাম্বার এটা ডিলিট করে দিব। এবার এবার দেখেন আমাদের ম্যাপের রোড নেটওয়ার্কটা প্রায় সেম হয়ে গেছে, যদিও 100% অ্যাকুরেট না, তবে প্রায় সেম হয়ে গেছে। সাধারণত ডিজিটাইজ করার ক্ষেত্রে 4টা পয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন, তবে যে কয়টা হলে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যায় আপনি সে কয়টা নিলেই হবে। আমার 2টা নেওয়াতে অ্যাডজাস্ট হয়নি, আমি আর একটা পয়েন্ট নিব। এবার আমরা কিন্তু শার্প পয়েন্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এই পয়েন্টটা মূলত এই যে এইটা, হ্যাঁ? এখানে একটা নিচ্ছি, এরপর বেস ম্যাপে যে পজিশনে এই পয়েন্টটা যাবে সেখানে দিচ্ছি। এবার দেখেন আমাদের রোড নেটওয়ার্কটা সম্পূর্ণরূপে বেস ম্যাপ এবং আমার এলজিডি ম্যাপ দুটা একই রকম হয়ে গেছে। যদিও কিছু কিছু পজিশনে নেটওয়ার্ক বা ডেটাটা বেস ম্যাপে নাই, তবে আমাদের এলজিডি ম্যাপে আছে, কিন্তু যেটা মেইনলি আছে দুইটা ম্যাপে আমরা সেটার সাথে কম্পেয়ার করব, তবে কিন্তু আমাদের অ্যাকুরেট হয়ে গেছে। তো এলজিডি ম্যাপের যে ডেটাটা ছিল, সরি যে ফাইলটা ছিল সেটাকে আমরা মূলত তার অ্যাকুরেট পয়েন্টে বসাইতে সক্ষম হয়েছে। এবার রেকটিফাই, এবার আমরা ডাটা এক্সপোর্ট, এই যে ডাটা ফ্রেম, মূলত আচ্ছা আমাদের ম্যাপের যখন এই কাজটা শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের রেফারেন্সিং করা শেষ হয়ে গেছে, আমরা অ্যাকচুয়াল পয়েন্টে বসায় দিতে সক্ষম হয়েছি, তখন এটাকে হচ্ছে আমরা আপডেট করে দেবো। এখানে আপডেট আপনাদের লেখা শো করবে, আপডেট ক্লিক করলে এর মূল কোঅর্ডিনেটটা সেট হয়ে যাবে। দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ডাটা এক্সপোর্ট ডাটা, তো আমরা যে কোনো একটা নেম দিতে পারি, আপডেট, সরি আপডেট ম্যাপ। ওকে, আপনারা চাইলে এখানে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। সেভ, এখানে ইয়েস ইয়েস, আমাদের নতুন ম্যাপে আপডেট ম্যাপটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আপডেট ম্যাপটা অ্যাকুরেট ভাবে এখানে ফিট হয়ে আছে। আচ্ছা আমরা আপডেট ম্যাপে যদি হচ্ছে কোঅর্ডিনেট চেক করি, তাহলে এই যে এটা যদিও ডিগ্রিতে আসছে এখন, কারণ আমরা WGS 1984 এতে আমরা কাজ করছিলাম। তো যাই হোক, পূর্বে ম্যাপে যে সমস্যাটা ছিল এখন কিন্তু সেই সমস্যাটা নাই। আমরা যদি এটা হচ্ছে সোর্সে যাই, তাহলে আমরা এখানে স্পেশাল রেফারেন্স, এই যে স্পেশাল রেফারেন্সে কিন্তু আমাদের এখানে রেফারেন্স চলে আসছে, এখন আর আনডিফাইন্ড লেখা নাই, এখন আমরা একটা স্পেশাল রেফারেন্স এখানে পাচ্ছি, প্লাস অন্যান্য সকল ডেটা এখানে চলে আসছে। আচ্ছা, এটাই ছিল আমাদের মূলত জিও রেফারেন্সিং এর ব্যাপারে আলোচনা। এখন জিও রেফারেন্সিং কেন করব বা কি জন্য করব এটা আসলে অনেক বড় বিষয়। আমাদের জিআইএস আমরা জানি যে আমাদের এই যে রোড নেটওয়ার্কে এটা আমাদের ডিজিটাল ডেটা আছে, যেটা থেকে আমরা বাফার বা অন্যান্য যে অ্যানালাইসিস গুলা, ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স বা অনেক ধরনের কাজ করতে পারি। জেপিজি ফাইলের থেকে আমরা এগুলা কাজ করতে পারি না। আবার এই রোড নেটওয়ার্কটা যে আমাদের কাছে থাকবে সবসময় বা আমরা কালেকশন করতে পারবো এমনটা নাও হতে পারে। আমাদের এইভাবে ম্যাপ ডিজিটাইজ করে নিয়ে তারপরেও কাজ করার প্রয়োজন হতে পারে। জিআইএস এর জিআইএস নিয়ে যারা কাজ করে তাদের কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার।
এবার আমি বেজ ম্যাপটা অফ করি। আমাদের থার্ড টপিক যেটা, সেটা হচ্ছে ম্যাপ ডিজিটাইজিং। ম্যাপ ডিজিটাইজিং আমাদের পূর্বের ক্লাসে জার্জিস মূলত বিভিন্ন ধরনের শেপ ফাইল নেওয়া বা পয়েন্ট ফাইল নেওয়া শেখাইছে। তো ম্যাপ ডিজিটাইজিং মূলত ওই ক্লাসেরই আপডেট একটা ভার্সন। সাপোজ আমি এই এরিয়াটা নিব, এখানে যে আমাদের এরিয়াটা আছে ঈশ্বরদীর পৌরসভার, এই এরিয়াটা নেব। মূলত পৌরসভার ম্যাপটা সহজে পাওয়া যায় না, আমাদের এই ম্যাপটা প্রয়োজন। আমরা চাইলে পরে এই ম্যাপ ডিজিটাইজ করে এটাও নিতে পারি। বা আমি যদি চাই যে এই রোড নেটওয়ার্কটা আমি নিব, আমার অ্যানালাইসিসে লাগবে, তো এই ক্ষেত্রে আমি ম্যাপ ডিজিটাইজ করে এটা নিতে পারি। তো ম্যাপ ডিজিটাইজ করার ক্ষেত্রে প্রথমে ক্যাটালগ, ক্যাটালগ থেকে যেই ফোল্ডারে আমরা ফাইলগুলো সেভ করব সেই ফোল্ডারে যাব। যেমন আমি মূলত ফাইলটা সিলেক্ট করছিলাম, এই যে এটা ম্যাটেরিয়ালস, এটা এই ফোল্ডারে গিয়ে রাইট বাটন, নিউ, সেভ ফাইল। দেন আমি যেই ধরনের ফাইল নিব, অর্থাৎ আমি সাপোজ রোডটা নিব, রোডটা তো মূলত পলিলাইন। আচ্ছা, আমি এখানে পলিলাইন নিচ্ছি, এখানে 1984 সিলেক্ট করে দেবো, যেহেতু আমার পুরো ডাটা ফ্রেম এবং কোঅর্ডিনেট সবকিছু 1984 এ আছে। 84, ওকে। এই যে এখানে দেখেন নিউ শেপ ফাইল চলে আসছে। এটা আমরা বোঝার সুবিধা আছে, রোড দিয়ে দিই। ওকে, এটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট ফিচার, অর্থাৎ আমরা এটা এখন এডিট করবো, স্টার্ট এডিটিং। এই যে আমাদের এডিটর টুল, এই এডিটর টুলের এই অপশনটা অন হয়ে গেছে। আচ্ছা, এডিটর টুলের লাস্টে এই যে ক্রিয়েট ফিচার, যেহেতু আমরা এখানে এখন লাইন ব্যবহার করবো বা লাইন টানবো, সেহেতু একটা ফিচার ক্রিয়েট করবো। ক্রিয়েট ফিচার যেহেতু রোডটা এডিট মোডে আছে, সেই রোডটা এখানে শো করছে। এখানে ক্লিক, নিচে লাইন। ওকে, এখন আমরা এটা ড্র করি। আমি সময় স্বল্পতার জন্য অ্যাকুরেট ভাবে ড্র করছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে সময় নিয়ে সূক্ষ্মভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। একটা রোড নিলাম, আচ্ছা। আচ্ছা, এইভাবে আপনারা বাদ বাকি রোড গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, রোড সাপোজ আমি ধরলাম আমার রোড এর কাজ করা শেষ। এখন আমি হচ্ছে এডিটর মোডটা অফ করবো, স্টপ এডিটিং, ইয়েস, সেভ। আমার কিন্তু রোডটা ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে রোড লাইন দেখতে পাচ্ছেন। সাপোজ আমার রোড হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে এখানে যে এই বিমানবন্দরটা উল্লেখ করছে আমি এটা নিব। তো এটা যেহেতু নিজস্ব একটা পয়েন্ট, তো আমি ক্যাটালগ থেকে ম্যাটেরিয়ালস এখানে এই ফোল্ডারে যেহেতু কাজ করছে, আবার নিউ, শেপ ফাইল। এইবার হচ্ছে এখানে পয়েন্ট টু, এর আগে নিয়েছিলাম পলিলাইন, এবার নেব হচ্ছে পয়েন্ট। এটা দিয়ে স্টেশন, স্টেশন পয়েন্ট, এখানে কোঅর্ডিনেট সিস্টেম এটা। ওকে, ওকে। আবার সিমিলার সেম ওয়েতে এটা কাজ হবে, এডিট ফিচার, স্টার্ট এডিটিং। এই যে এখানে স্টেশন, ক্লিক, পয়েন্ট ক্লিক, দেন এই যে আমার এখানে একটা পয়েন্ট হবে। আমি চাচ্ছি এর সাথে আমার হচ্ছে রেলওয়ে স্টেশনও থাকবে। তো এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, এখানে একটা আছে, এখানে ঈশ্বরদী জংশন, ঈশ্বরদী বাইপাস, এখানে মৌলাডুলি, এখানে হচ্ছে বাঁশরুল। এই কটা আমাদের হচ্ছে রেল স্টেশন আছে এখানে। আমার স্টেশন গুলোর পয়েন্টও নেওয়া হয়ে গেল। সাপোজ এটা তাহলে আমার এখন যেহেতু এটা কমপ্লিট, স্টপ এডিটিং, ইয়েস। সেকেন্ড আর একটা থাকতে পারে আপনার শেপ ফাইল না, সাপোজ আমি এই এরিয়াটা শেপ ফাইলটাও নিতে যাচ্ছি। ক্যাটালগ, সেম ওয়েতে যাব, জাস্ট আমার অবজেক্টটা সেপারেট সেপারেট হবে। শেপ ফাইল,
এটা হচ্ছে এরিয়া ব্যবহার করি, এরিয়া। এটা হচ্ছে পলিগন, পলিগন 18, 19, 84। ওকে, ওকে, এরিয়া চলে আসছে। এডিট, স্টার্ট এডিটিং। আপনি চাইলে বা টোটাল এরিয়াও বা আপনার যেই অংশটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন। এরিয়া, আমি এখানে পলিগন নিচ্ছি। সাপোজ আমি এই যে এটা কাউন্ট করতে যাচ্ছি, আমি জাস্ট কোনো রকম ক্লিক করছি। আপনারা এটা অ্যাকুরেট ভাবে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন যে এখানে যদি 1 মিলিমিটার সরে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওখানে 2, 4, 10 মিটার আপনার এরিয়া কম বেশি হতে পারে। তো বুঝতে পারছেন এটা কতটুকু অ্যাকুরেট ভাবে কাজ করতে হবে। সাপোজ আমার এটা পলিগন কমপ্লিট, আমি পলিগনে ড্র করে নিলাম যে আমার হয়তো পলিগনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোনো ডেটা ফাইল ডাউনলোড করার কোনো অপশনে আমি ম্যাপ ডিজিটাইজ করে এখান থেকে এটা নিয়ে নিতে পারবো। পলিগন ড্র কমপ্লিট, স্টপ এডিটিং। এবার যদি আমরা এটা অফ করি, আচ্ছা, এবার যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা অফ করি তাহলে দেখতে পাবো এই যে আমার এখন এলিমেন্ট হয়ে গেছে। আমি চাইলে এটাকে পরবর্তী সময়ে আমার প্রয়োজন অনুযায়ী এদের উপরে অ্যানালাইসিস করতে পারবো। সাপোজ আমার এটা রোড ফাইল আছে, রোড ফাইল থেকে আমি বাফার কাজ করাবো। সেই ক্ষেত্রে এখানে রোড ফাইলটা সিলেক্ট করে আসার পরে এই যে এডিটর টুল, বাফার। যদিও এটা ডিগ্রিতে আছে যার কারণে আমাদের খুব ছোট একটা সংখ্যা নিতে হবে, নাহলে এখানে অনেক বড় এরিয়া চেঞ্জ হয়ে যাবে। 0.001। ওকে, আমরা যদি এখন জুম করি তাহলে দেখতে পাবো এই যে রোড থেকে বাফার হয়ে গেছে। এই বাফারটা আমরা এই জেপিজি ফাইল বা এই ইমেজ ফাইল থেকে করা সম্ভব ছিল না, কিন্তু আমরা যখন এটা ডিজিটাইজ করে নতুন রোডের নেটওয়ার্ক নিচ্ছি এটা থেকে আমরা করতে পারবো। আপনারা চাইলে পারে 2-3টা ফাইলকে মার্জ করতে পারবেন। এখানে যে মার্জ অপশনটাও আছে, যদি এখন সিলেক্ট করা নাই এই জন্য মার্জটা শো করছে না। আপনারা মার্জ করতে পারবেন, স্প্লিট করতে পারবেন আপনাদের কাজের সুবিধার্থে। এই টুলগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনারা নিজেরা এটা করতে পারবেন। এখানে তেমন বোঝানোর বা দেখানোর কিছু নাই, জাস্ট সিম্পল যে টুলস আছে এখানে। মূলত এটা ছিল হচ্ছে আমাদের এটা ছিল আমাদের ম্যাপ ডিজিটাইজ। আশা করি আপনারা এই 3টা টপিক বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।